উখিয়ার বালুখালী ক্যাম্পে হামলায় 7 রোহিঙ্গা নিহত, অস্ত্রসহ আটক 1। প্রত্যাবাসন বিরোধীরা ঘটাতে পারে বললেন পররাষ্ট্রমন্ত্রী। কর্মসংস্থানের জন্যই অবৈধভাবে বিদেশ পাড়ি জমায় যুবকরা বললেন IOM এর বিদায়ী প্রধান। প্রত্যাবাসনেই দেখছেন রোহিঙ্গা সংকটের উত্তরণ। মণ্ডপে অপ্রীতিকর ঘটনায় অভিযুক্ত ইকবালকে নেওয়া হয়েছে কুমিল্লায়। হামলা ভাঙচুরের বিচার বিভাগীয় তদন্ত দাবি পূজা উদযাপন পরিষদের। পারস্পরিক দোষারোপের কারণে প্রকৃত দোষীরাও পার পেয়ে যাচ্ছে, যা দেশের আইন শৃঙ্খলা ও পারস্পরিক আস্থার জন্য সুখকর নয়। পারমাণবিক কেন্দ্র বদলে দিয়েছে ঈশ্বরদীর রূপপুরের চিত্র। এলাকায় শোভা পাচ্ছে রুশ ভাষার সাইনবোর্ড। অনেকে রপ্ত করছেন ভিনদেশি ভাষা। সাদা সাদা কথা বলতে বলতে আমরা কিছু শিখে গেছে। ভাষাটুকু আয়ত্ত করতে পারছি, আমি ভাষা বুঝি এবং বলতে পারি। মনে হয় যে ওরা রাশিয়ানদের এলাকা হয়ে গেছে এটা। রাজধানীর পোল্ট্রি বাজারে নৈরাজ্য, 200 টাকা ছুঁয়েছে ব্রয়লার মুরগির দাম। সরবরাহ বাড়লেও সুখবর নেই মাছে, নিত্যপণ্যও চড়া। পঞ্চম ধনী বোর্ড হয়েও বিসিবিতে নেই কোনো পেশাদারিত্ব, অভিযোগ সাবের চৌধুরীর। এখনও বাছাই পর্ব খেলতে হয় কেন বাংলাদেশকে, প্রশ্ন তার। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। কক্সবাজারের উখিয়ায় বালুখালী ক্যাম্পে একটি মাদ্রাসায় দুষ্কৃতিকারীদের হামলায় 7 রোহিঙ্গা নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ভোর 4টার দিকে 18 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। APBN জানায় দারুল উলুম নাদওয়াতুল উলামা আল ইসলামিয়া মাদ্রাসায় হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় ঘটনাস্থলে মারা যান মোহাম্মদ ইদ্রিস, মাদ্রাসা শিক্ষক ইব্রাহিম হোসেন, ছাত্র আজিজুল হক ও ভলান্টিয়ার মোহাম্মদ আমিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 3 জন। তারা হলেন নূর আলম, হামিদুল্লাহ ও নূর কায়সার। আহত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রোহিঙ্গারা সবাই বালুখালী ক্যাম্পের বাসিন্দা। হামলাকারীদের একজনকে একটি 1 শুটার গান সহ আটক করার কথা জানিয়েছে পুলিশ। রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না এমন কোনো গোষ্ঠী কক্সবাজারের উখিয়া ক্যাম্পে হামলা চালাতে পারে। সিলেটে এক অনুষ্ঠানে এমনটা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এমন ঘটনা আতঙ্কের বলেও মন্তব্য করেন তিনি। কিছুটা প্রগ্রেস হচ্ছে রিপাট্রিয়েশনে। অনেক লোক রিপাট্রিয়েশন চায় না, ফেরত এটা চায় না। তাদের সাথে আঘাত লাগে, তারা হয়তো এই অঘটন ঘটে। মূলত কর্মসংস্থানের জন্যই অবৈধভাবে বিদেশে পাড়ি জমায় বাংলাদেশের যুবকরা। ঝুঁকিপূর্ণ এই যাত্রার রোধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার সুযোগ রয়েছে, এমনটাই মনে করেন IOM এর বিদায়ী মিশন প্রধান গিওর্গি গিগাওরি। সহকর্মী আহমেদ রেজার সাথে আলাপচারিতায় এদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি। একদিকে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ঢল, অন্যদিকে করোনা মহামারী। বাংলাদেশে 2 সংকট খুব কাছ থেকেই দেখেছেন IOM এর মিশন প্রধান গিওর্গি গিগাওরি। During COVID, I witnessed firsthand how people act in a crisis situation. So the main message about the people and the nation that I take away with me is that of resilience, how strong the people are. তার পরবর্তী মিশন ইরাক। বিদায়ের আগে যমুনা টেলিভিশনকে জানিয়ে গেলেন এখানে অভিবাসন বিষয়ে তার অভিজ্ঞতা। I have received absolutely unique professional experience in Bangladesh because we've been not just through the refugee crisis in Cox's Bazar but also during COVID. We didn't just sit at home having meetings online. We were out there on the checkpoints inside the camps actually assisting the government in this public health emergency response. গিওর্গি মনে করেন প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের উত্তরণ। প্রশংসা করেন সরকারের আন্তরিকতার। These refugees need to go back to their homes because this is what they want, this is what the government of Bangladesh wants, this is what we want. Bangladesh is already working very, very hard, and this is a government-to-government negotiation process. It's the government that decides where refugees are accommodated. Our job is to assist the refugees. We follow them and their needs.
বাংলাদেশে নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করার অনেক জায়গা দরকার, সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, বলছিলেন IOM এর এই কর্মকর্তা। Yes, job is absolutely critical. You need to have a job, you need to have income, you need to have your livelihood. Part of the solution is local employment. Another part of the solution is ensuring that the migration process is regular, safe and dignified. Bangladeshi labor migration is successful, otherwise they wouldn't go, right? But there is a significant minority that are exploited, and that's where we come in to try to assist. এদেশের মাটি, বায়ু আর সবুজ জায়গা করে নিয়েছে তার ভেতরে, জিভে লেগেছে দই আর মিষ্টির স্বাদ। বহুমুখী সংকটেও এখানকার আতিথেয়তা ভুলতে পারবেন না সহজে। In Khulna, I love the jungle and the climate. It's a bit different, you know. And of course, places like Old Dhaka, you really feel the history. So depending on what you like. But the best shondesh I tried in Shirajganj. Just believe that your next mission will be much more enthusiastic. Thank you, very kindly. Onek dhanabad. আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে আসার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর কুমিল্লায় আনা হয়েছে। তাকে পুলিশ সুপার কার্যালয়ে নেয়ার কথাও থাকলেও হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। বেলা 12টা নাগাদ নেওয়া হয় কুমিল্লা পুলিশ লাইন্সে। এর আগে সকাল 6:30টায় কক্সবাজার SP অফিস থেকে ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয় পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেন গত রাত 10:30টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে SP অফিসে নিয়ে করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। এই মাত্র তাকে আমরা রিসিভ করেছি। আমরা আগে তাকে জিজ্ঞাসাবাদ করব, তার যে প্রসেসগুলো সবকিছু শেষ করব, তারপর আপনাদেরকে যথাসময় সবকিছু জানানো হবে। আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, কুমিল্লায় ইকবালকে কখন জিজ্ঞাসাবাদ করা হবে? পূজা মণ্ডপে পায়ের উপর কোরআন রাখাকে কেন্দ্র করে যে যাতায়াত শেষে যে ব্যক্তিটিকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছিল, সেই ইকবালকে গতকাল রাতে কক্সবাজার থেকে গ্রেফতারের পর কিছুক্ষণ আগে কুমিল্লা পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে। তাকে পুলিশ লাইনসে নিয়ে আসার পর এখানে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটি দেশে যে অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ব্যক্তিটিকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছিল, যে ঐতিহ্য সেটা নষ্ট হচ্ছিল, অপরটি নষ্ট হচ্ছে, সেই ব্যক্তিকে গ্রেফতারের মধ্য দিয়ে সেই পুরনো পরিবেশকে ফিরে আসবে, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে এবং তারা আশা করছেন ইকবালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা সঠিক তথ্য এবং তার যে তথ্য মতে এটার পিছনে পরিকল্পনাকারীকে এবং কি উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছিল সে বিষয়গুলো তারা জানতে পারবেন। তবে কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণ আগে এখানে জেলা পুলিশ সুপার তিনি পুলিশ লাইনে প্রবেশ করেছেন এবং হয়তো জুমার নামাজের পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে তারা আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ খালেদ যুক্ত হওয়ার জন্য। দুর্গাপূজার সময় বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একই সাথে এবারের শ্যামা পূজায় দীপাবলির উৎসব বর্জনের ডাক দেয়া হয়েছে। ওই দিন সন্ধ্যায় কালো কাপড়ে মুখ ঢেকে মন্দিরে নীরবতা পালনেরও আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, পূজা মণ্ডপে হামলা হতে পারে এমন তথ্য দিয়েও পুলিশ সেটা ঠেকাতে ব্যর্থ হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার বিচার না হওয়ায় তৈরি হয়েছে আস্থার সংকট। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, বিশেষ ট্রাইব্যুনালে প্রকৃত দোষীদের বিচার সহ বেশ কিছু দাবি তুলে ধরে পূজা উদযাপন পরিষদ। পারস্পরিক দোষারোপের কারণে প্রকৃত দোষীরাও পার পেয়ে যাচ্ছে, যা দেশের আইন শৃঙ্খলা ও পারস্পরিক আস্থার জন্য সুখকর নয়। প্রশাসনিক ব্যর্থতাও হিন্দু সম্প্রদায়কে প্রচন্ডভাবে আহত ও হতাশ করেছে। সম্প্রতি বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জেলা সৎসঙ্গের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যোগ দেন ইসকন সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। উপস্থিত ছিলেন
অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যোগ দেন ইসকন সহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধরনের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানান। এছাড়া জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানানো হয়। সরকার আমাদের গণতান্ত্রিক সকল মহল যদি ঐক্যবদ্ধ এই সাম্প্রদায়িক হামলাকারীদের বিরুদ্ধে, তবে বিদ্যমান সংকট থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মুক্তি হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য। একটি মহলের ষড়যন্ত্রের কারণে সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। বলেন, হামলাকারীরা প্রস্তুত হয়েছিল। এই ঘটনার পরপরই একসাথে ভাঙচুর হয় বিভিন্ন জায়গায়। এত গোয়েন্দা সংস্থা তারা আগে থাকতে এটা জানতে পারল না। এটা একটা ব্যর্থতা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সতর্ক থাকার আহ্বান জানান জি.এম. কাদের। বলেন, যে কোনো মূল্যে তাদের প্রতিরোধ করা হবে। ধর্মের নামে কোন রকম সন্ত্রাস আমরা ভবিষ্যতে আর দেখতে চাই না। এর জন্য যা কিছু করার দরকার হয় আমরা করব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিরাপত্তা দেবে। তিস্তার পানি বিপদ সীমার নিচে প্রবাহিত হলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে বর্তমানে ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 58 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল থেকেও নামতে শুরু করেছে বানের পানি। যদিও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বাঁধ আর সড়ক। রংপুরে বুধবার মধ্যরাতে ধসে যায় শেখ হাসিনা তিস্তা সেতুর রুদ্রেশ্বর এলাকায় প্রায় 150 মিটার সংযোগ সড়ক। বৃহস্পতিবার পানি কমায় সড়কের কিছু অংশ বেঁচে গেলেও এখনও শুরু হয়নি মেরামত কাজ। বন্ধ রংপুর আর লালমনিরহাটের সড়ক যোগাযোগ। কুড়িগ্রাম, গাইবান্ধা আর নীলফামারীতে ফসলের ভয়াবহ ক্ষতি হয়েছে। ডুবে গেছে আমন ধান আর সবজি ক্ষেত। সেই সাথে নদী ভাঙন তো রয়েছেই। প্রবল ব্যাগে পানি আইসার কারণে স্পেল দেওয়ার পথে 3-4 জায়গা ভেঙে যায়। লোকজন চলাচল করতেছে, তারা যেতে পারতেছে না, হয়তো খরচপাতি করতে পারতেছে না, হাট বাজার যেতে পারতেছে না, মানে খুবই সমস্যার মধ্যে। বাড়িঘর সব ভাঙিয়ে দিয়েছে। এখানে পানি বর্তমান বাস থাও পায় না। এক বাস পানি এখন আমার যে করি খাবো এর মতো আমার শক্তি নাই। ভারতের প্রয়োজনে ব্যারেজ খুলে দেয়ায় বাংলাদেশের উত্তরে বন্যায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতকে কিছুই বলতে পারছে না আওয়ামী লীগ সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে পল্টনে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, রংপুর, গাইবান্ধা, নীলফামারীতে এখন নদী ভাঙন ও বানভাসীদের আহাজারি চলছে। অথচ এই সময় তাদের দিকে নজর না দিয়ে সরকার নিজেরাই বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টায় লিপ্ত। হাজীগঞ্জে ত্রাস সৃষ্টিকারীরা ছাত্রলীগের লোক হলেও বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। এই অসময়ে, এই অক্টোবর মাস শেষ পর্যায়ে এই সময় কখনো বন্যা হয় না, অথচ বাংলাদেশের নীলফামারী তলিয়ে যাচ্ছে। বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর তার নিম্ন অঞ্চল এখন প্লাবিত। এটা আপনার নতজানু নীতির কারণেই এগুলো হচ্ছে। ফেনীর মুহুরীগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল 3 জনের। পুলিশ জানায়, ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বোগদাদিয়া কনভেনশন সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। চালকের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায় পিকআপটি। এক পর্যায়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে গাড়ি চালক ও হেলপার শামীম হাসান ও শহীদুল ইসলামের মৃত্যু হয়। তাদের বাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুরে। গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান চাপায় 4 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে ব্যাপারী বাড়ি বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় হেলপারকে ধরে ফেলে স্থানীয় জনতা। কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। চালক পলাতক। পরে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনা অবিরাম দুর্ভাবনার কারণ হয়ে আছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সড়কে এখনও পাখির মতো মানুষ মরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নিরাপদ সড়ক দিবসের আলোচনায় মন্ত্রী আরও বলেন, এখনও শস্যের মধ্যেই ভূত। সেই ভূত হলো দালাল। প্রশ্ন রাখেন,
বিআরটি এর সহযোগিতা না পেলে দালালরা কিভাবে সাধারণ মানুষকে হয়রানি করে। অবিলম্বে দালালদের দৌরাত্ম্য বন্ধ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, এই সরকারের আমলে সড়কের অবকাঠামোগত অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তার সুফল এখনও পাওয়া শুরু হয়নি। উন্নয়ন কাজ শেষ হলে সুফল পাবে দেশবাসী। ভেতরের আশ্রয় প্রশ্রয় না পেলে দালাল বাইরের থেকে এসে কিভাবে দৌরাত্ম্য করে বিআরটিএতে গ্রাহকদের হয়রানির কারণ হয়, এটা বন্ধ করতে হবে। ঈশ্বরদীর রূপপুর এখন মিনি রাশিয়া। প্রকল্প বাস্তবায়নে 5,000-এর বেশি রাসান থাকায় বদলে গেছে সেখানকার হাট, বাজার, দোকানপাট। বাংলার পাশাপাশি প্রতিটি দোকানেই রুশ ভাষায় লেখা সাইনবোর্ড। সেলুন থেকে বিপণী বিতান কিংবা রেস্তোরাঁ, সবখানে রুশ হরফ দেখে বিভ্রান্ত হতে পারেন কোথায় আছেন, বাংলাদেশ না রাশিয়া। পাবনা সহকর্মী সনম রহমানকে সাথে নিয়ে মাহফুজ মিশুর রিপোর্ট। এসব সাইনবোর্ড দেখে কে বলবে এটা বাংলাদেশ? যুক্তরাষ্ট্রের মতো দেশে যেমন লিটল বাংলাদেশ বা লিটল ইন্ডিয়া, ঠিক তেমনি ঈশ্বরদীর রূপপুর হয়ে গেছে এক টুকরো রাশিয়া। দেড় দু বছরের ব্যবধানে বদলে গেছে এখানকার অনেক কিছুই। সেলুন থেকে সুপার শপ, ফলের দোকান কিংবা মাছ মাংসের বাজার, সব সাইনবোর্ডে আছে রাশান ভাষা। এমনকি আবাসিক এলাকা, রেস্টুরেন্ট কিংবা চায়ের আড্ডা, সবখানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি রাশানদের। দোকানিদের সাথে তারা যেমন কথা বলছেন বাংলায়, ঠিক তেমনি অনেক দোকানেও আয়ত্ত করেছেন রাশান ভাষা। স্থানীয়দের কেউ কেউ যে লিখতেও শিখেছেন তার প্রমাণ এসব সাইনবোর্ড। তাদের সাথে কথা বলতে বলতে আমরা কিছু কিছু শিখে গেছি, এই তাদের হিসাব করে আমাদের হিসাব করে বেচা কিনা করি। আমি ভাষাটুকু আয়ত্ত করতে পারছি, আমি ভাষা বুঝে এবং বলতে পারি। মনে হয় যে ওরা রাশিয়ানদের এলাকা হয়ে গেছে এটা। আমিও ভাষা শিখছি, আমার মতো এখানে অনেকেই ভাষা শিখেছে। এখানে মনে হয় এরা সবাই বন্ধুর মতো। রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন এসব রাশান। খাপ খাইয়ে নিয়েছেন এদেশের পরিবেশের সাথে। ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থানের পাশাপাশি হচ্ছে সংস্কৃতি বিনিময়। ধন্যবাদ দেওয়া বা তাকে ওয়েলকাম জানানো, তাদেরকে বিদায় জানানো, এগুলা সবাই জানে। রূপপুর প্রকল্পের কারণে আমাদের এই শাহপুর ইউনিয়নের এই এলাকাটা আমাদের কাছে দেখে মনে হয় যেন এক টুকরো রাশিয়া। রাশিয়ান বেসিক একটা রেস্টুরেন্ট পায়, রাশিয়ান সম্পূর্ণ গেস্টগুলা আমাদের উপরে খুব খুশি। আমাদের সঙ্গে যে একটা ভালোবাসা, বন্ধুত্ব হয়ে গেছে এখন বর্তমানে, ওদের সাথে চলাফেরা করতে গেলে অনেক ভালো লাগে আমাদের। ওরাও খুব আনন্দের সাথে কেনাকাটা করতেছে, বাংলা বলতেছে। দায়িত্বশীলরা উচ্ছ্বসিত, চোখের সামনে বদলে যাওয়া রূপপুর দেখে। আমরা একটা টেকনোলজি আত্মস্থ করলাম, একটা কালচার আত্মস্থ করলাম, এবং ডেফিনেটলি সেটা আমাদেরকে সমৃদ্ধ করছে। কোনো ওয়ার্কার এখন সাইকেলে আসে না, মোস্ট অফ দ্য ওয়ার্কার বাইক আছে, বাইকে আসে। এবং রাশিয়ানরা বলছিল যে সেই ওয়ার্কার যেদিন পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন শেষ হবে দেখবেন কতিপয় ওয়ার্কারের গাড়ি হবে 4 চাকা। রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্প ঘিরে আবর্তিত হচ্ছে বহু মানুষের জীবন জীবিকা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঈশ্বরদী, পাবনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। গ ইউনিটে এবার 1250 আসনের বিপরীতে লড়ছেন 27,374 জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী 22 জন। ঢাকা ছাড়াও 7 বিভাগীয় শহরের কেন্দ্রে একযোগে গ ইউনিটের পরীক্ষা নেওয়া হয়। গ ইউনিটে এবার মোট 120 নম্বরের ভর্তি পরীক্ষা হলো। সেখানে মূল পরীক্ষায় 100 এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফলের উপর 10 করে মোট 20 নম্বর থাকছে। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানান উপাচার্য। কোনো অভিযোগ না থাকায় আগামীতেও ঢাকার বাইরের কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। সবকিছু মিলে এখন পর্যন্ত আপনাদের মাধ্যমে যতটুকু অবহিত হয়েছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কর্তৃপক্ষ যে ব্যবস্থাপনা করেছেন, তাতে বিগত সময়ের ধারাবাহিকতায় খুব সুষ্ঠু সুন্দরভাবে এটি সার্বিক ভালো ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
7টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা। সকাল 11টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12:30টা পর্যন্ত। 7টি বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। পরীক্ষা কক্ষে কেবলমাত্র প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে বাড়তি নজরদারিতে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। পোলট্রি বাজারের উত্তাপ বেড়েই চলেছে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 60 থেকে 70 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। 500 টাকার নিচে মিলছে না দেশি মুরগি। এই নৈরাজ্যের জন্য ফিডের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। জানালেন সরবরাহ স্বাভাবিক। এদিকে সুখবর নেই মাছ বাজারে। গরু ও খাসির মাংসের দোকানে এখন আর ভিড় হয় না। কোনো উদ্যোগেই কমেনি দাম, তাই বাড়তি আয়োজন ছাড়া এর ছায়াও মারান না নিম্ন ও মধ্যবিত্তরা। এখনও 600 টাকার আশপাশে বিকোচ্ছে গরুর মাংস, খাসির কেজি 800 টাকা। তাই আমিষের চাহিদা মেটাতে নাগরিকের বড় ভরসা পোলট্রি, কিন্তু সেই দামেও আগুন লেগেছে কয়েক সপ্তাহ ধরে। তাই অনেক দোকান ঘুরেও সোনালী জাতের মুরগি কিনে স্বস্তি পেলেন না ব্যবসায়ী আজাদ। সমঝোতা করতে হলো পকেটের সাথে। আর ব্যবসায়ীদের যুক্তি, ফিডের বাজারে নৈরাজ্য চলছে, আগের তুলনায় বেড়ে গেছে চাহিদাও। কেজিতে 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে বেশি। কারণ আমরা সাধারণ ক্রেতারা আসলে কিছু করার নাই। মনে করেন যে বাজারের দাম যখন উদ্যোগতি হয় তখন উদ্যোগতিতে কিনতে হয়। ওরা তো তেমন কামাইতে পারতেছে না, ওরা বলতেছে খামারিরা। তো আমরা কি করে, আমরা হলে কিনার উপর আমাদের বেচা। সাধারণত মৌসুমে ইলিশের যোগান বাড়লে অন্য মাছের চাহিদায় প্রভাব পড়ে, কমে দাম। কিন্তু সবশেষ মৌসুমে তেমনটা ঘটেনি। তাই মাঝারি আকারে রুই কাতলের কেজি এখন বেড়ে দাঁড়িয়েছে 300 টাকায়। 600 টাকা কিনতে হবে পাবদা ও বোয়ালের জন্য। ছোট চিংড়ির কেজি 500 টাকা। ব্যবসায়ীদের দাবি, পরিস্থিতি বদলে যাবে আগামী সপ্তাহে। ইলিশ মাছ না থাকাতে একটু দাম বাড়ছিল, এখন আবার আজকে এই সপ্তাহে ওইটা কমে গেছে, ওইটা নাই। আমি ইলিশ মাছ আয় করতেছে না, মাত্র 4-5 দিন বাকি আছে। কোনোটা মাছ 10 টাকা বাড়ছে, কোনোটা 20 টাকা বাড়ছে। এটা বাড়া বলে না। অন্য অন্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেভাবে বাড়ছে ওই হিসাব করলে মাছের দাম বাড়েই নেই। মুরগির দাম কেজিতে ডবল হয়েছে। তারা তো কয় সব বাড়তি, আর দাম চায় তো সব একদম, বেশি একটা ইয়া না। আগাম শীতকালীন সবজি নিয়ে আপাতত কোনো সুখবর নেই। দোকানে 50 টাকার নিচে মিলছে না কোনো পণ্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যমুনা ফিউচার পার্কে শুরু হতে যাচ্ছে হুরাইন ফেব্রিক্স এক্সপো 2021। আগামী 23 থেকে 26 অক্টোবর পর্যন্ত চলবে হুরাইন ফেব্রিক্স এক্সপো। 4 দিন ব্যাপী এক্সপো যমুনা ফিউচার পার্কের লেভেল 7-এ হুরাইন ফেব্রিক্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলবে হুরাইন ফেব্রিক্স এক্সপো। উন্নত মানের বিভিন্ন ধরনের পোশাক প্রস্তুতের কাপড় গ্রাহকের সামনে তুলে ধরতেই এই আয়োজন। এই প্রদর্শনী থেকে গ্রাহক তার পছন্দ অনুযায়ী কাপড়ও ক্রয় করতে পারবেন। সুপার 12-এ বাংলাদেশের খেলা নিশ্চিত হওয়ার পাশাপাশি নিশ্চিত হয়েছে বাংলাদেশের খেলার সূচিও। সুপার 12-এ খেলায় অংশ নিতে ওমান ছেড়ে আজ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার 12 পর্ব। ম্যাচটি হবে 24 অক্টোবর। 27 অক্টোবর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামবে টাইগাররা। 29 অক্টোবর উইন্ডিজ আর 2 নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে মাহমুদুল্লাহর দল। সুপার 12-এর সবশেষ ম্যাচে 4 নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে বিকেল 4টায়। মরুর বুকে ক্রিকেট স্টেডিয়াম গড়তে 1 দশক আগে বড় ভূমিকা রেখেছিলেন এক বাংলাদেশি, তিনি আশরাফুল হক। তাকে আজও ভোলেননি ওমান ক্রিকেটের চেয়ারম্যান পঙ্কজ খিমজি। একমাত্র হিন্দু এই শেখ অবশ্য নাজমুল হাসানের ক্রিকেটের আবেগ নিয়েও বিস্মিত। ওমান ক্রিকেটের গল্পের কিছুটা তুলে আনার চেষ্টা করেছেন তাহমিদ অমিত, ছবি তুলেছেন শাহিন আলম। এক সময় যে মাঠে ধুলো উঠত সে মাঠেই হলো এবারে টি-20 বিশ্বকাপের প্রথম পর্বের আসর। যে আল আমরাত স্টেডিয়ামের উদ্বোধন করেছিলেন বাংলাদেশের আশরাফুল হক 2012 সালে। সেই স্মৃতি হাতড়ে বলছিলেন বিখ্যাত খিমজি পরিবারের পঙ্কজ খিমজি। আশরাফুল ওমান ক্রিকেটের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষীদের একজন। যখন এসিসিতে যোগ দেই আমরা যাতে পর্যাপ্ত ম্যাচ খেলতে পারি সেটা তিনি নিশ্চিত করেছেন। এমনকি এই মাঠের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি ছিলেন। এসিসিতে আমরা তাকে মিস করছি। বাদামি পর্বতমালার কোল ঘেঁষে সবুজের আভিজাত্য সবকিছু
পাশে ঠেলে শোনা যায় ওমান ক্রিকেটের পথ চলার গল্প, যে গল্পের বাঁকে বাঁকে ছড়িয়ে আছে শেখ কানাখুশি খিমজির নাম। তিনি যে মধ্যপ্রাচ্যের দেশটায় ক্রিকেটের স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন। ওমানের কিংবদন্তি সুলতান কাবুস কানাখুশি খিমজিকে দিয়েছিলেন সম্মানসূচক নাগরিকত্ব, দিয়েছিলেন শেখ উপাধি, অর্থাৎ প্রথম সনাতন ধর্মাবলম্বী হিসেবে শেখ এই কানাখুশি খিমজি। আমার বাবাকে ওমান ক্রিকেটের পিতা বলা হয়। তিনি খেলাটাকে খুব পছন্দ করতেন, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, একদম মন থেকে। ওমান ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই এগুলো করেছেন তিনি। আমরা চেষ্টা করছি তার সেই লিগ্যাসি ধরে রাখতে। বাংলাদেশের মোস্তাফিজ তার খুব প্রিয়, তবে ক্রিকেট নিয়ে বিসিবি সভাপতির আবেগ ছুঁয়ে গেছে তাকে। নাজমুল থাকায় খুবই আনন্দিত হয়েছি। ও ক্রিকেট খুব ভালোবাসে, দলকে খুব ভালোবাসে। প্রথম ম্যাচ হারার পর ও খুব আপসেট ছিল। আমরা চাইলেও ও ভিআইপি বক্সে বসতে রাজি ছিল না। ও বলেছিল ওর আবেগ ধরে রাখতে পারেনি। ভবিষ্যতে এই মাঠেই হবে ওমান বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ। সময়ের সাথে সে মাঠের লড়াই হবে আরও রোমাঞ্চকর, বিশ্বাস করেন পঙ্কজ খিমজি। তাহমিদ, যমুনা স্পোর্টস, আল আমরাত স্টেডিয়াম, মাস্কাট, ওমান। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সৌমিত্র শুভ্র। সঙ্গেই থাকুন।